আমার মনে হচ্ছে রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তো আজকে আমাদের শুরু হবে আয়নায়ন শক্তি থেকে, আয়নায়ন শক্তি এবং আয়নায়ন বিভব। তো আয়নায়ন শক্তি কি? আয়নায়ন শক্তি হচ্ছে যে প্রথমে তার ডেফিনেশন রয়েছে, দেখো, আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি বলতে কি বোঝায়? আয়ন মানে আমরা জানি যে কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া, বা ইলেকট্রন হয় বাড়বে নাহলে ইলেকট্রন কমবে। তাহলে সেই পরমাণুটা হয় পজিটিভলি চার্জড হয়ে যাবে নাহলে নেগেটিভলি চার্জড হয়ে যাবে। যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে পজিটিভলি চার্জড হয়ে যাবে, আর যদি ইলেকট্রন তার মধ্যে কমে যায় তাহলে সেটা পজিটিভলি চার্জ, যদি ইলেকট্রন বেড়ে যায় তাহলে সেটা নেগেটিভলি চার্জ হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে পরমাণুটা আয়নে পরিণত হবে, আয়নাইজেশন। তাহলে এই আয়নায়ন শক্তির ডেফিনিশন কি? ডেফিনিশন হচ্ছে যে ভূমিস্তরে অবস্থিত, মানে গ্রাউন্ড স্টেটে যখন রয়েছে, তখন কোনো মৌলের পরমাণুকে আয়নে পরিণত করতে গেলে বাইরে থেকে যে ন্যূনতম শক্তি সরবরাহ করতে হয়। তাহলে আমরা মিনিমাম যেটা আয়নায়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জির যে মিনিমাম ভ্যালু, সেখান থেকে শুরু করব। সেই কারণে আমরা গ্রাউন্ড স্টেটে ধরে নিচ্ছি যে মৌলের পরমাণুটা রয়েছে। গ্রাউন্ড স্টেটে থাকা অবস্থায় তাকে যদি আমরা আয়ন করতে চাই, অর্থাৎ তাকে আমরা ইলেকট্রোনেগেটিভ বা ইলেকট্রো পজিটিভ করব, তাহলে সেক্ষেত্রে আয়নে পরিণত করতে গেলে বাইরে থেকে ন্যূনতম শক্তি যে পরিমাণ সরবরাহ করতে হবে। কেননা এর আগেই আমরা জাস্ট কোয়ান্টাম থিওরিতেই পড়লাম যে বাইরে থেকে যদি আমরা ফোটন দিই তাহলে ইলেকট্রন বেরিয়ে আসে। আবার আমরা থার্মোআয়নিক এমিশনের ক্ষেত্রে জানি যদি হিট দিই তাহলে ইলেকট্রন বেরিয়ে আসে। তাহলে সবসময় ইলেকট্রনকে বার করতে গেলে বাইরে থেকে একটা এনার্জি দিতে হবে, যেটা অলরেডি আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিয়ে সেই এনার্জি ভ্যালুটা পড়েওছি, ইজ ইকুয়াল টু এইচ নিউ, যেখানে নিউ হচ্ছে সেই যে কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ফেলা হচ্ছে তার কম্পাঙ্ক। তাহলে বাইরে থেকে যে এনার্জি সরবরাহ করতে হবে সেটাই হচ্ছে তার আয়নায়ন শক্তি। এবার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে কিরকম হবে। হাইড্রোজেনের আয়নায়ন শক্তি যদি বার করতে হয় তাহলে কি করে বার করবে? না, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা অলরেডি দেখো গ্রাউন্ড স্টেট এনার্জি ওর জেনে গেছি এর আগের দিনের পড়া থেকে, যে -13.6 ইভি, মানে এটা গ্রাউন্ড স্টেটে। এবার -13.6, এটা বোর্ড থেকেই আমরা, বোরের যে থিওরি সেখান থেকেই আমরা জানতে পেরেছিলাম। এবার এই -13.6 ইভি এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি। এবার এই পরমাণু, হাইড্রোজেন পরমাণু মানে H11 যে রয়েছে, এই H11 কে করব H+ আয়ন। তার মানে এর থেকে আমরা একটা ইলেকট্রনকে বার করে দেবো সিম্পলি। তাহলে একটা ইলেকট্রনকে যদি বার করে দিই তাহলেই এটা H+ আয়ন হয়ে যাবে। তাহলে ইলেকট্রনটাকে বার করে দিলে যে অবস্থায় ইলেকট্রনটা বাইরে বেরিয়ে আসবে, তখন ইলেকট্রনটার উপরে পরমাণুটার আর কোনো আকর্ষণ থাকবে না, যেহেতু সে বাইরে বেরিয়ে গেছে। এবার এই অবস্থায় ধরা যেতে পারে ইলেকট্রনটা স্থিতিশক্তি হচ্ছে 0, কারণ পরমাণুর কোনো আকর্ষণ নেই। কারণ আমরা জানি স্থিতিশক্তির জন্য দায়ী হচ্ছে কুলম্ব ফোর্স অফ অ্যাট্রাকশন। বহুবার আমি বলেছি তোমাদেরকে যে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের যে আকর্ষণ বল রয়েছে সেটাই ইলেকট্রনের স্থিতিশক্তি তার জন্য তৈরি হচ্ছে, এবং সেই স্থিতিশক্তি হচ্ছে তোমার এখানে 0। এবার ইলেকট্রনটার শক্তি ন্যূনতম এই অবস্থায়, তার মানে হচ্ছে গতিশক্তিও নেই। তাহলে গতিশক্তিও শূন্য রয়েছে এবং স্থিতিশক্তিও শূন্য রয়েছে, যেহেতু পরমাণুর কোনো আকর্ষণ নেই ওর উপরে। আর যেহেতু ইলেকট্রনটা সব থেকে স্টেবল অবস্থায়, মানে হচ্ছে তার স্থিতিশক্তিও শূন্য এবং গতিশক্তিও শূন্য, তার মানে তার মোট শক্তি শূন্য। তার মানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি হাইড্রোজেন পরমাণুটা গ্রাউন্ড স্টেটে যে এনার্জি নিয়ে ছিল সেই এনার্জির মান হচ্ছে -13.6 ইভি। এখান থেকে আমরা জিরোতে নিয়ে আসবো, তার মানে ফাইনাল এনার্জি জিরোতে রিচ করব। তাহলে ফাইনাল এনার্জি জিরো মাইনাস অফ ইনিশিয়াল এনার্জি, এই পরিমাণ এনার্জি ওকে দিলেই ওখান থেকে হাইড্রোজেন পরমাণু থেকে হাইড্রোজেন H+ আয়ন হয়ে যাবে। তাহলে কত পরিমাণ এনার্জি ওকে দিতে হবে? 0 মাইনাস -13.6, ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি। তার মানে আলটিমেটলি ওর আয়নায়ন শক্তি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 13.6 ইভি। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের আয়নায়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জি। এবার তাহলে আয়নায়ন বিভব কাকে বলা হবে? ভূমিস্তরে অবস্থিত কোনো মৌলের পরমাণুকে আয়নে পরিণত করতে হলে যে ন্যূনতম ধনাত্মক বিভব প্রয়োগ করতে হয় তাকে ওই মৌলের আয়নায়ন বিভব বলে।
তাহলে বাইরে থেকে যে পরিমাণ শক্তি বলেছিল, আর এর ক্ষেত্রে হচ্ছে বাইরে থেকে যে পরিমাণ বিভব, এবং যেহেতু পরমাণুকে আয়নে পরিণত করছি, সেই কারণে ন্যূনতম যে পরিমাণ ধনাত্মক বিভব প্রয়োগ করা হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি একে ইলেকট্রোনেগেটিভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ ন্যূনতম ধনাত্মক বিভব প্রয়োগ করা হচ্ছে তাকে বলা হচ্ছে আয়নায়ন বিভব। যেহেতু আমরা দেখলাম যে আয়নায়ন শক্তির মান পজিটিভ বেরোচ্ছে, সেই কারণে বিভবের মানটা আমরা ধনাত্মক বিভব বলে ডিফাইন করছি। তাহলে এটা হচ্ছে আয়নায়ন বিভবের সংজ্ঞা। তাহলে আয়নায়ন বিভব আবার হাইড্রোজেনের ক্ষেত্রে তার মান কত হবে? যদি যদি একটা ইলেকট্রন আধানযুক্ত একটা ইলেকট্রনের উপরে, ঋণাত্মক আধান ই যুক্ত ইলেকট্রনের উপরে যদি বিভব 1 ভোল্ট ধনাত্মক বিভব প্রয়োগ করা হয়, তাহলে ইলেকট্রনটার শক্তি বৃদ্ধি হবে 1 eV। কারণ ইলেকট্রনটার আধান হচ্ছে -e, আর এর উপর ধনাত্মক বিভব প্রয়োগ করা হচ্ছে ধরা যাক 1V, তার মানে এর শক্তি বৃদ্ধি হয়েছে 1 eV। আর হাইড্রোজেনের আয়নায়ন শক্তি অলরেডি আমরা জেনে গেছি 13.6 eV। তার মানে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনকে এই পরিমাণ শক্তি সরবরাহ করতে গেলে ওর উপর ন্যূনতম 13.6 ভোল্ট ধনাত্মক বিভব প্রয়োগ করতে হবে। তাহলে হাইড্রোজেনের আয়নায়ন বিভবের মান হবে 13.6 ভোল্ট। তাহলে আয়নায়ন এনার্জির ভ্যালু হচ্ছে 13.6 eV, এবং এই 13.6 eV পরিমাণ শক্তি দিলে একটি ইলেকট্রন সেখান থেকে বেরিয়ে আসে। তার মানে ইলেকট্রনের যেখানে আধান হচ্ছে -e, তার মানে যদি ইলেকট্রন বেরিয়ে আসে এবং সেটি H+ আয়নে পরিণত হয়, তাহলে সেই অবস্থায় তাকে কত ধনাত্মক বিভব দিতে হলো? তাকে 13.6 ভোল্ট ধনাত্মক বিভব দিতে হলো। তাহলে হাইড্রোজেনের আয়নায়ন বিভবের মান হচ্ছে 13.6 ভোল্ট। এরপর দেখো, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বোর তত্ত্বের সাফল্য এবং ব্যর্থতা। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দিই, এটা নিয়ে আমরা আবার পরে একটু আলোচনা করে নেব। সেটা হচ্ছে আয়নায়ন শক্তি এবং আয়নায়ন বিভবের মানটা হাইড্রোজেনের ক্ষেত্রে মনে রাখবে, কারণ এটা কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে অনেক সময় দরকার লাগে, আয়নায়ন বিভব এবং আয়নায়ন শক্তির মানটা। আচ্ছা, এরপর নেক্সট আমরা চলে আসছি, আমি পরের দিনে যে অঙ্কগুলো দেবো সেগুলো আয়নায়ন শক্তি এবং আয়নায়ন বিভবের ওপরে। অঙ্কগুলো করলেই বুঝতে পারবে যে কোথায় কোনটা কাজে লাগছে। এরপর হচ্ছে বোর তত্ত্বের সাফল্য এবং ব্যর্থতা। তো বোর তত্ত্বের সাফল্য হচ্ছে যে হাইড্রোজেন আর অথবা হাইড্রোজেন সদস্য যে পরমাণুগুলো, তাদের বর্ণালীকে নির্ভুল ভাবে ব্যাখ্যা করা। কারণ রাদারফোর্ড কি বলেছিলেন, যে বর্ণালী যেটা পাওয়ার কথা সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস স্পেকট্রাম আসলে কিন্তু অ্যাটমের ক্ষেত্রে পাওয়া যায় না। অ্যাটমিক স্পেকট্রাগুলো হয় ডিসক্রিট বা লাইন স্পেকট্রাম। তাহলে লাইন স্পেকট্রামের ব্যাখ্যা বোর খুব সুন্দর করে করতে পারলেন, কারণ বোর বলে দিলেন যে অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো বিভিন্ন এনার্জি স্টেটে থাকে, অর্থাৎ সেগুলো নির্দিষ্ট শক্তি স্তরে থাকে, সুতরাং এদের রেখা বর্ণালী তৈরি হবে। একমাত্র বর্ণালী এমিশন তখনই সম্ভব যদি একটা শক্তি স্তরে আরেকটা শক্তি স্তরে জাম্প হয় ইলেকট্রনগুলোর। তাহলে এক শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যখন জাম্প হবে, তখন h-nu পরিমাণ এনার্জির ইলেকট্রন, এই ফোটন বাইরে বেরিয়ে আসবে, যার ফলে রেখা বর্ণালীগুলো সৃষ্টি হবে। তার মানে এটা উনি ব্যাখ্যা করতে পেরেছিলেন, এটা হচ্ছে সাফল্য। ক্ষার ধাতুর পারমাণবিক বর্ণালীর প্রধান বিশেষত্বগুলোকে বোর তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যাচ্ছিল। তার মানে ক্ষার ধাতুর যে প্রাইমারি লাইন স্পেকট্রাম পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা বোরের কোয়ান্টাম থিওরি দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারছি। একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর শক্তি, বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য ইত্যাদির পরিমাণগত বিশ্লেষণ বোর তত্ত্বের সাহায্যে করা যায় না, কিন্তু বোর মডেলই যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে উপযোগী চিত্রণ। এবার মুশকিল হচ্ছে যদি অনেকগুলো ইলেকট্রন থাকে, তখন কিন্তু পরমাণুর যে শক্তি বিশ্লেষণ বা রেখা বর্ণালী, যেগুলো বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্যর মান কত, এইগুলোর কিন্তু বিশ্লেষণ করা যায় না। মানে ল্যামডার ভ্যালু কত হবে যদি একাধিক ইলেকট্রন থাকে, একাধিক ইলেকট্রন থাকলে তার ক্ষেত্রে শক্তির মান কত হবে, এগুলো খুব ইজিলি বোরের তত্ত্ব দিয়ে ক্যালকুলেশন করা যায় না, কারণ বোর খুব বেসিক যে হাইড্রোজেন মডেল সেটা প্রমাণ করেছিলেন। তো সেই জন্যে কিন্তু তা হলেও বোর তত্ত্বটাই হচ্ছে
সব থেকে অ্যাকসেপ্টেবল থিওরি এখনো পর্যন্ত। তো এইটা হচ্ছে তোমার এখান থেকে অসম্পূর্ণতা শুরু হলো। মানে 1 আর 2 হচ্ছে বোর তত্ত্বের সাফল্য, 3 নম্বর হচ্ছে অসম্পূর্ণতা বলতে পারা যায়। 4 নম্বরটাও তাই, যে হাইড্রোজেন বা অন্য পরমাণুর বর্ণালীতে প্রায় প্রত্যেকটি বর্ণালী রেখায় একাধিক বর্ণালী রেখার সমষ্টি। এটা আমি একটু মানে আগের ক্লাসে আমি এটা বলেছিলাম, উল্লেখ করেছিলাম, যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা কক্ষপথ বা প্রত্যেকটা কোয়ান্টাম স্টেট আবার ছোট 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 সাবসেলে বিভক্ত। এই ছোট ছোট সাবসেল গুলোর মধ্যে আবার সেই ইলেকট্রনের আদান প্রদান হয়। সেইগুলো তো বোর তখনও সেগুলো আবিষ্কার করতে পারেননি সাবসেল গুলো, সেই কারণে উনি এক একটা ডিসক্রিট এনার্জি স্টেট বলেছিলেন। আরো শক্তিশালী মাইক্রোস্কোপ ব্যবহার করে দেখা গেছে যেগুলো আরো ছোট 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 বর্ণালীতে বিভক্ত, এবং এগুলো এতটাই কাছাকাছি যে এদেরকে সাধারণ প্রিজম বিচ্ছুরক দিয়ে পৃথকভাবে চেনা যায় না। কিন্তু প্রত্যেকটা মূল বর্ণালী রেখা কিন্তু এরকম আরো ফাইন স্ট্রাকচার তৈরি করে, মানে এক একটা বর্ণালী আবার ছোট 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 রেখা দিয়ে তৈরি। এটাও কিন্তু বোর তত্ত্ব দিয়ে তখন ব্যাখ্যা করা সম্ভব হয়নি। বোর বলেছিলেন কে, এল, এম, এন এরকম কক্ষপথ, কিন্তু কেটা যে আরো ছোট ছোট সাবসেলে বিভক্ত, এল যে আরো সাবসেলে বিভক্ত, এই ধারণাটা উনি করতে পারেননি। কিন্তু এটা বর্ণালীতে দেখা গেছে যে এর মধ্যে আরো স্পেকট্রাম ঢুকে রয়েছে। তাহলে এটা বোরের অসম্পূর্ণতা, এটাও একটা অসম্পূর্ণতা। আর একটা হচ্ছে যে যেটা মানে ব্যর্থতা কোনটা, সেটা হচ্ছে লাস্ট পয়েন্টটা। সেটা হচ্ছে যে যে যেটা বারবার আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়েছি, ম্যাক্সওয়েলের তত্ত্ব পড়েছি, তখন দেখেছি যে আহিত কণা যদি ত্বরণ থাকে, মানে অ্যাক্সেলারেটেড কোনো চার্জড পার্টিকেল যদি থাকে, তার মানে তার মধ্যে থেকে অলওয়েজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হবে। সেখান থেকেই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ধারণা আসছে, যে যখনই কোনো আহিত কণা ত্বরণ থাকবে, অ্যাক্সিলারেটিং হবে, তখনই সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হওয়ার কথা। কিন্তু বোরের তত্ত্ব থেকে আমরা কিন্তু ইলেকট্রনের কেন অভিকেন্দ্র ত্বরণ রয়েছে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন রয়েছে, সব সময় ঘুরপাক খাচ্ছে যেহেতু নিউক্লিয়াসের চারিদিকে, এর অবশ্যই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন রয়েছে, কিন্তু এ থেকে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে না, কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ হচ্ছে না। কারণ যদি তড়িৎচুম্বকীয় বিকিরণ হতো, তাহলে ইলেকট্রনটা আস্তে আস্তে এনার্জি লস করতো, এবং এনার্জি লস করতে করতে একসময় এসে নিউক্লিয়াসে ঝাঁপিয়ে পড়তো, এবং পরমাণুগুলোর স্থায়িত্বও কম হতো। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় পরমাণুগুলো যথেষ্ট স্থায়ী, সেই কারণে এটা বলা যায় না যে ইলেকট্রনগুলো কোন রকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেয় না, অথচ এদের ত্বরণ কিন্তু আছে। তাহলে এই জায়গাটা কিন্তু বোর ব্যাখ্যা করতে পারলেন না, যে অভিকেন্দ্র ত্বরণ থাকা সত্ত্বেও কেন এরা কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেয় না। তাহলে লাস্ট পয়েন্টটা হচ্ছে বোরের তত্ত্বের ব্যর্থতা। তাহলে এইটাও একটু খেয়াল করবে যে কোশ্চেনে যদি আসে যে বোর তত্ত্বের সাফল্য লেখো, তাহলে অবশ্যই রেখা বর্ণালীর প্রথম দুটো পয়েন্ট লিখতে হবে। যদি বলে অসম্পূর্ণতাগুলি উল্লেখ করো, তাহলে তার পরের দুটো পয়েন্ট, 3 আর 4 নম্বর পয়েন্ট। আর যদি বলে যে ব্যর্থতা লেখো, তাহলে কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের যে কনসেপ্টটা ব্যাখ্যা করতে পারছে না, সেই 5 নম্বর পয়েন্টটা উল্লেখ করতে হবে। সেটা কি কোশ্চেন এসছে সেটা একটু দেখে শুনে লিখবে। আচ্ছা, কারণ পুরোটা অলওয়েজ কোশ্চেন নাও আসতে পারে। এরপর হচ্ছে যে জায়গাটায় আমরা আসছি, যেটা তোমাদের এই চ্যাপ্টারের দ্বিতীয় ভাগ, সেটা হচ্ছে এক্স রশ্মি। এক্স রশ্মি রন্টজেন আবিষ্কার করেন 1895 সালে। তিনি কি দেখলেন না, উচ্চ গতিবেগ সম্পন্ন ক্যাথোড রশ্মি, ক্যাথোড রশ্মি মানে ইলেকট্রন কণার স্রোত, ইলেকট্রন কণার স্রোত যখন কোনো কঠিন প্রতিবন্ধক দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তখন ওই প্রতিবন্ধক থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বেরোতে থাকে। তার মানে যদি একটা ইলেকট্রন কণার স্রোতকে কোনো শক্ত জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত করাও, তাহলে সেখান থেকে এক ধরনের রে বেরোয়। এই রেটার যে বৈশিষ্ট্যগুলো উনি লক্ষ্য করলেন, সেটা হচ্ছে এটা প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। আর কি করতে পারে? ফটোগ্রাফিক প্লেটের উপর কাজ করতে পারে, কাঁচ, কাগজ, কাঠ, অ্যালুমিনিয়াম, হালকা পদার্থের পাতলা পাতকে ভেদ করে সহজে চলে যেতে পারে। কিন্তু লোহা, সীসা, ভারী ধাতুর মধ্যে দিয়ে সহজে যেতে পারে না, এবং বরঞ্চ উল্টে এদের পিছনে ছায়ার কিন্তু একটা সৃষ্টি করে। তা এই সময় এর সম্পর্কে বা এর প্রকৃতি সম্পর্কে অজানা ছিল বলে, আননোন বলে, আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল টার্মকে আননোন নাম জিনিসকে আমরা এক্স দিয়ে সূচিত করি, সেই জন্য উনি এই রশ্মিটার নাম দিয়ে দিলেন এক্স রশ্মি।
যেহেতু এটা সম্পর্কে সম্পূর্ণ অজানা ছিল, কেউ জানতো না ইলেকট্রন দিয়ে কাউকে আঘাত করবো আর সেখান থেকে এক ধরনের রশ্মি বেরোবে। এই কনসেপ্টটা প্রথম রন্টজেন দিলেন এবং বেশি কিছু জানতে পারলেন না, শুধুমাত্র প্রতিপ্রভা সৃষ্টি করবে, ফটোগ্রাফিক প্লেটে কাজ করবে, কাঠ পাথরকে ভেদ করতে পারবে এবং ভারী জিনিসকে ভেদ করতে পারবে না। এই কনসেপ্ট গুলো পেলেন বলে উনি এটার নাম দিয়ে দিলেন এক্স রশ্মি, যেহেতু আননোন ইন নেচার। এবার কি জানা গেল পরবর্তী সময়, যে এক্স রশ্মি প্রথমেই দেখতে হবে যে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় কিনা। আর তড়িৎ ক্ষেত্রে রেখেও দেখা গেল এবং চৌম্বক ক্ষেত্রে রেখেও দেখা গেল যে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দিয়ে এটা মোটেই বিক্ষিপ্ত হয় না। তার মানে এক্স রশ্মি কোনো তড়িতাহিত কণার স্রোত নয়। প্রথমে কণা হিসেবেই ভাবা হয়েছিল যেটা কি, প্রথমে ভাবা হলো তার মানে এটা নিস্তড়িত কণার স্রোত অথবা তরঙ্গও হতে পারে, কিন্তু তরঙ্গ যদি বলা হয় তাহলে তার তরঙ্গ নেচার থাকতে হবে, মানে ওয়েভ নেচার প্রমাণিত হতে হবে। এটা তো ধরো আমরা কোয়ান্টাম মেকানিক্সে অলরেডি পড়েছি যে যার পার্টিকেল নেচার থাকবে তার ওয়েভ নেচারও থাকবে, কিন্তু এক্ষেত্রে দেখতে হবে যে এটা কি, কনফার্ম করার জন্য ওরা দেখতে শুরু করলেন। তো সেই জন্য প্রথম যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে ম্যাক্স ফন লাওয়া। উনি দেখলেন যে একটা 3 ডাইমেনশনাল ক্রিস্টালের মধ্যে দিয়ে এক্স রশ্মি পাঠানোর পরে এর ডিফ্র্যাকশন হলো। তাহলে ডিফ্র্যাকশনের মতো ঘটনা একমাত্র ওয়েভের হতে পারে, মানে যার ওয়েভ নেচার আছে তার। সেই কারণে বলা গেল যে এক্স রশ্মি হচ্ছে তরঙ্গ। কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্য এতটাই কম যে এটা শুধুমাত্র যদি ক্রিস্টালের নিয়মিত আন্তরাণবিক ব্যবধান থাকে তাহলে তার দ্বারা এর ডিফ্র্যাকশন ঘটানো সম্ভব, কিন্তু যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা ডিফ্র্যাকশন দেখাতে পারে না। খালি এই পার্টিকুলার ক্রিস্টালের ক্ষেত্রেই ও দেখিয়েছিল, যার ক্ষেত্রে আন্তরাণবিক ফাঁক হচ্ছে নির্দিষ্ট, নিয়মিত। তার মানে এদের মধ্যে ক্রিস্টালাইন স্ট্রাকচারটা হচ্ছে একটা সিমেট্রিক স্ট্রাকচার এবং রেগুলার স্ট্রাকচার, তার ক্ষেত্রে কিন্তু এই ডিফ্র্যাকশনটা পাওয়া গেল। এবং পরবর্তী সময়ে আরো ভালো ব্যবস্থার সাহায্যে এর এক্স রশ্মির প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার সবকিছু সমস্ত যা যা ওয়েভ নেচার আছে লাইটের ক্ষেত্রে সবটাই দেখতে পাওয়া গেল। তাহলে লাইটের যা যা ওয়েভ নেচার আছে সেগুলো যখনই এক্স রশ্মির ক্ষেত্রে দেখা গেল তখন এটা নিশ্চিত করে বলা গেল যে এক্স রশ্মি অ্যাকচুয়ালি রশ্মি যেটা, সেটা কিন্তু কোনো কণা নয়, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবং এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ নেচার হচ্ছে লাইটের মতোই, এবং এর ক্ষেত্রে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম। তার মানে এর রেঞ্জ হচ্ছে 1000 ভাগের 1 ভাগ, মানে প্রায় 1 অ্যাংস্ট্রমের কাছাকাছি বা তার থেকেও কম, 1 অ্যাংস্ট্রমের কাছাকাছি এর ওয়েভলেন্থ। তো এই হচ্ছে এক্স রশ্মির মোটামুটি নেচার, যেটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা কনফার্ম হলো। কারণ এটা ডিফ্র্যাকশন বা স্ক্যাটারিং, ডিসপারশন, রিফ্লেকশন, রিফ্র্যাকশন এইসব ঘটনাগুলো দেখাতে পারে, সেই কারণে এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এরপর দেখা গেল কি যে এই যে এক্স রশ্মি সেটা কিসের স্রোত বা এর কিরকম ধরনের ওয়েভ লেন্থ হবে সেইটা বার করার চেষ্টা করা হলো। কারণ 1 অ্যাংস্ট্রম এটা তুমি বললাম কি করে এটা বার করলো। তো বার করার জন্য দেখো প্রথমেই আমরা জেনে গেলাম এটা যে এক্স রশ্মি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোটন কণার স্রোত। এটা কিন্তু আমরা অলরেডি কোয়ান্টাম মেকানিক্স থেকে জানি যে যার ওয়েভ নেচার আছে তার পার্টিকেল নেচার আছে, এবং লাইট হচ্ছে একটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি সম্পন্ন একটা জিনিস। লাইটের যখন পার্টিকেল নেচার থাকবে তখন তার নাম দেওয়া হবে ফোটন। তাহলে লাইট যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এক্স রেও যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার মানে এক্স রে যেটা যে কণাগুলোর তার যে পার্টিকেল নেচার সেগুলোকে আমরা ফোটন বলতে পারি। তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণ হচ্ছে ফোটন কণার স্রোত। ফোটন মানেই তার লাইটের ভেলোসিটিতে যাবে, তার মানে তার ভেলোসিটি হচ্ছে শূন্য মাধ্যমে 3 × 10⁻⁻⁰ সেন্টিমিটার/সেকেন্ড। এবার প্রত্যেকটা ফোটন কণার শক্তি হচ্ছে প্ল্যাঙ্কের যে সূত্র সেই অনুযায়ী E=h নিউ বা h c/λ। সি হচ্ছে যেখানে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম। এবার এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে যেখানে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি, তার ভ্যালু হচ্ছে c/λ। তার মানে এটাকে আমরা E=h নিউ বা E=hc/λ বলতে পারি। এরপর যেহেতু ইলেকট্রন এসে আঘাত করে এক্স রশ্মি তৈরি করে, তাহলে ধরা যাক যে একটি ইলেকট্রন
যার আধান স্মল ই, সেটা ভি বিভব প্রভেদ যখন অতিক্রম করে আসছে, এসে আঘাত করবে আর কি কোনো বস্তুকে, সেই সময় তার অর্জিত শক্তি দাঁড়িয়েছে ইভি, স্মল ই ইন্টু ক্যাপিটাল ভি। ভি বিভব প্রভেদ অতিক্রম করে ই আধানযুক্ত ইলেকট্রন এসে একটি বস্তুকে আঘাত করবে, দিয়ে এক্স রশ্মি বেরোবে। এবার এই বস্তুটিকে আঘাত করার সময় যে ওই ইলেকট্রনটি যেটি আঘাত করেছে তার সমস্ত শক্তিটাই, মানে ইভি পরিমাণ শক্তি যদি ওই এক্স রশ্মি ফোটনটা তৈরি করতে ব্যয়িত হয়, তাহলে সেই অবস্থায় তার শক্তি এবং কম্পাঙ্ক হবে ম্যাক্সিমাম। তার মানে যে ইলেকট্রনটা গেল, বস্তুটাকে আঘাত করলো, সেখান থেকে এক্স রশ্মি বেরোলো, এই এক্স রশ্মি ফোটনটা বেরোচ্ছে ওই ইলেকট্রনটার থেকে এই শক্তিটা নেওয়ার ফলে। এই অবস্থায় যে এক্স রশ্মি বেরিয়ে আসবে তার এনার্জি হবে ম্যাক্সিমাম, এবং ই ইজ ইকাল টু এইচ নিউ থেকে দেখতে পাচ্ছি তার ফ্রিকোয়েন্সিও হবে ম্যাক্সিমাম। ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হলেই ই ইজ ইকাল টু এইচ সি বাই ল্যামডা থেকে আবার দেখতে পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য হবে মিনিমাম, মানে ল্যামডার ভ্যালু বা ওয়েভলেন্থ সেটা হয়ে যাবে আবার মিনিমাম। এই সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা মিন বলছি, মিনিমাম যেটা ওয়েভলেন্থ। তাহলে এই অবস্থায় ইভি পরিমাণ যে এনার্জির ইলেকট্রন পুরোটাই ট্রান্সফার্ড হয়েছে এক্স রশ্মিটাকে বার করতে, তার মানে ইভি ইজ ইকুয়াল টু লিখতে পারি এইচ নিউ ম্যাক্স, দ্যাট মিনস ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মিন। কারণ নিউ যদি ম্যাক্স হয় তাহলে ল্যামডা হবে মিন, কারণ ব্যস্তানুপাতিক, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই অবস্থায় ল্যামডা মিনের ভ্যালু হচ্ছে এইচ সি বাই ইভি। প্রত্যেকটা ভ্যালু দেখো আমরা কনস্ট্যান্ট যেগুলো সেগুলো জানি। এইচ এর ভ্যালু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বসাবো, সি এর ভ্যালু ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম বসাবো, আচ্ছা ই এর ভ্যালু বসাবো এসআই ইউনিটের প্রত্যেকটাই করছি, ই এর ভ্যালু বসাবো ইলেকট্রনের যে আধান সেটা, প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দেওয়ার পরে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্যটা যদি ভি ভোল্ট হয়, তাহলে আমরা এই সমীকরণে এই মানটা বসিয়ে পাই। ক্যাথোড মানে কি? ক্যাথোড মানে কিছুই না, এখানে একটা অ্যানোড ক্যাথোডের কনসেপ্ট নেওয়া হয়েছে। কিরকম একটু বলে দিই চট করে, সেটা হচ্ছে যে ক্যাথোড থেকে ইলেকট্রন বেরোচ্ছে, যারা এসে ধাক্কা মারছে কোথায়? অ্যানোডে, অ্যানোড থেকে এক্স বেরোচ্ছে, এক্স রশ্মি বেরোচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই অবস্থায় মাঝখানে দিয়ে ইলেকট্রন যখন যাচ্ছে তখন ওকে ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, সেই কারণে অ্যানোড ক্যাথোডের মধ্যে বিভব প্রভেদ ভি লেখা হয়েছে। তাহলে যাই হোক, এটাই হচ্ছে তোমার ওই ইলেকট্রনটাকে যে শক্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ ইভি পরিমাণ শক্তি, সেই ভিটা এই ভিটা এক ইভি। তো এই ল্যামডা মিনের ভ্যালু দাঁড়াচ্ছে আলটিমেটলি এইচ সি বাই স্মল ই ক্যাপিটাল ভি। এখান থেকে ক্যাপিটাল ভি এর একটা ভ্যালু আমরা যদি ধরে নিই, যে সাপোজ ধরা যাক আমরা অ্যানোড ক্যাথোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স রেখেছি 50 কিলোভোল্ট বা 10 কিলোভোল্ট, তাহলে এই যে ল্যামডা মিনের ভ্যালু মানে মিনিমাম ওয়েভলেন্থ অফ এক্স রে, যেটা দেখা যাচ্ছে মোটামুটি 1 অ্যাংস্ট্রমের কাছাকাছি। একবার বেরিয়েছে 0.2486 অ্যাংস্ট্রম, একবার বেরিয়েছে 1.243 অ্যাংস্ট্রম, তার মানে 1 অ্যাংস্ট্রমের কাছাকাছি, যেটা আমি অলরেডি বললাম। তাহলে এই পরীক্ষাটার সাহায্যে, অর্থাৎ ইলেকট্রন কণাকে নিয়ে গিয়ে কোনো একটা বস্তুতে বা অ্যানোডে বা প্লেটে ফেলার পরে সেখান থেকে এক্স রশ্মি বেরোচ্ছে, এবং গোটা এনার্জিটাই, ইলেকট্রনের পুরো এনার্জিটাই ওই এক্স রশ্মিকে এমিট করতে কাজে লেগে যাচ্ছে। এই অবস্থায় আমরা এক্স রশ্মির ল্যামডা মিনের ভ্যালু বার করতে পারলাম, এবং দেখলাম এর ভ্যালু হচ্ছে 1 অ্যাংস্ট্রমের কাছাকাছি। তার মানে আমরা জেনারেলি জানি, আমাদের কাছে যে কনসেপ্ট আছে, আমাদের কাছে ভিজিবল ওয়েভলেন্থ হচ্ছে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে। তার মানে এক্স রশ্মি কোনোভাবেই ভিজিবল নয়, এবং এর ল্যামডা ভ্যালু হচ্ছে খুবই কম, ওয়েভলেন্থ ভীষণ কম। এবং ওয়েভলেন্থ কম মানেই একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে, এনার্জি কিন্তু অত্যন্ত বেশি। মানে এক্স রশ্মি হচ্ছে ভীষণ হাইলি এনার্জেটিক, হাইলি পেনিট্রেটিং একটা ওয়েভ। এটা অনেক কাজে লাগে চিকিৎসার ক্ষেত্রে, সেটা আমরা পরে আসছি। তাহলে এই এক্স রশ্মিটা ইলেকট্রনের সম্পূর্ণ শক্তি যদি ব্যয়িত হয়ে একটা এক্স রশ্মি ফোটন তৈরি করে, তখন সেটা তো দেবে যে ভ্যালু, সেটা হচ্ছে ল্যামডা মিনের ভ্যালু, মানে মিনিমাম ওয়েভলেন্থ এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এরপর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে সাধারণভাবে যখন ইলেকট্রন গিয়ে আঘাত করে তখন পুরোটাই কিন্তু এক্স রশ্মি ফোটনের শক্তিতে রূপান্তরিত হয় না। সেই কারণে তরঙ্গ দৈর্ঘ্যের মান
জেনারেলি তরঙ্গ দৈর্ঘ্যের মান ল্যামডা মিন থেকে একটু বেশি হবে, তবে ল্যামডা মিনকে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে। কিন্তু যেহেতু এখানে ধরে নেওয়া হচ্ছে যে পুরো শক্তিটাই এক্স রে বার করতে লেগে যাচ্ছে, অ্যাকচুয়ালি বাস্তবিক সেটা হয় না, খানিকটা লাগে, সে কারণে ল্যামডা মিনের ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি আর একটুখানি বেশি হয় বাস্তবিক ক্ষেত্রে। আচ্ছা, আর একটা হচ্ছে যে বিভব প্রভেদ যত বেশি হবে, এটা আমরা এই রিলেশনটা থেকেই বুঝতে পারছি, বিভব প্রভেদ যত বেশি হবে মানে ভি এর মান, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। দেখো, ই ভি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, অর্থাৎ ভি এর মান যত বাড়বে ল্যামডার মান তত কমবে, এই রিলেশন থেকেই আমরা পাচ্ছি। তাহলে ল্যামডার মান তত কমবে, অর্থাৎ সেই অবস্থায় এনার্জির ভ্যালু কিন্তু তত বাড়বে, মানে ভেদন ক্ষমতা তত বেশি হবে। আচ্ছা, আর একটা হচ্ছে যে এর আগের যে রিলেশনটা আমরা পেয়েছি ল্যামডা মিনের ভ্যালু, সেখানে দেখা যাচ্ছে বসিয়ে যে 0.01 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে সমতুল কঠিন এক্স রশ্মি উৎপাদনের জন্য ভোল্টেজের মান নিতে হয় 10⁶ ভোল্টের থেকেও বেশি। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা যত কমানো হচ্ছে তত কিন্তু ভোল্টেজের মানটা আস্তে আস্তে বাড়ছে, এটা এখানে বলতে চাইছে। যে এই রিলেশনটাতে বসালেই, যেটাকে আমরা জাস্ট এর আগের পেজে 3 নম্বর সমীকরণ বলেছি, 3 নম্বর সমীকরণে আমরা দেখতে পাবো যে ল্যামডা মিনের সঙ্গে ভোল্টেজের মানের রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সেই কারণে ভোল্টেজের ভ্যালু যত বাড়াবো তত ল্যামডা মিনের মান কমতে থাকবে আস্তে আস্তে। আচ্ছা, আর কি বলছে যে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের থেকে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু খুবই কম, যেটা আমি অলরেডি বললাম। তার মানে এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দৃশ্যমান আলোর থেকে প্রায় 1000 ভাগের 1 ভাগ অপেক্ষা বেশি নয়। আর ফোটনের শক্তি কিন্তু তার মানে অনেক বেশি, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম সেই কারণে অপরপক্ষে শক্তিটা বলা যেতে পারে প্রায় ভিজিবল লাইটের থেকে 1000 গুণ বেশি শক্তি। আর কি, কোমল এবং কঠিন এক্স রশ্মির সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা মোটামুটি ভাবে 0.01 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম পর্যন্ত ভ্যারি করতে পারে, কারণ এবার ভোল্টেজের মান যত বাড়াবে তার উপরে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা ডিপেন্ড করবে। তাহলে ল্যামডার ভ্যালু যদি 10 অ্যাংস্ট্রম হয়, তাহলে দেখা যাচ্ছে যে ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এই এক্সপ্রেশন থেকে ই এর মান মানে শক্তির মান হচ্ছে 1240 ইভি বা 1.24 কিলো ইলেকট্রন ভোল্ট। এইগুলো, এই ধরনের এক্স রশ্মির ক্ষেত্রে এর ভেদন ক্ষমতা হচ্ছে অপেক্ষাকৃত কম, একে বলে কোমল এক্স রশ্মি। আবার যদি ল্যামডার ভ্যালু 0.01 অ্যাংস্ট্রম হয়, তাহলে ফোটনের শক্তি দেখা যাচ্ছে ওই রিলেশনে বসিয়ে 1.24 এমইভি মানে মেগা ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো, কিলো ইলেকট্রন ভোল্ট মানে 10⁻³ ইলেকট্রন ভোল্ট, আর সেখানে মেগা মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট, তার মানে কত গুণ বেড়ে গেল। তার মানে ল্যামডার ভ্যালু যেহেতু এতটা ভ্যারিং, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য 0.01 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম পর্যন্ত ভ্যারি করতে পারে, সেই কারণে শক্তিটার মানও কিন্তু কিলো ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্ট পর্যন্ত ভ্যারি করতে পারে। এবার যার মেগা ইলেকট্রন ভোল্ট হবে তার ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি হবে, তাকে বলা হয় কঠিন এক্স রশ্মি। সেই কারণে এক্স রে কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, এর কিন্তু অনেক ক্ষতিকারক দিক রয়েছে। চিকিৎসা শাস্ত্রে এক্স রশ্মি ব্যবহার করা হয় দেহের অভ্যন্তরে হাড়, কিডনিতে পাথর ইত্যাদি পর্যবেক্ষণ, রেডিওথেরাপি, ফ্লুরোস্কোপি, এই সমস্ত। আর পরীক্ষাগারে কেলাসের গঠন, ধাতুবিদ্যা ঢালাইয়ের ত্রুটি, এই সমস্ত কাজে এক্স রশ্মির ব্যবহার কয়েকটা দেখে রাখবে, কোশ্চেন আসতে পারে। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি এক্স রশ্মির ব্যবহার। তাহলে এক্স রশ্মি কিন্তু যেহেতু খুব হাইলি এনার্জেটিক এবং হাইলি পেনেট্রেটিং, সেই জন্য এটা কিন্তু মানব দেহের উপরে ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে। এরপর হচ্ছে এক্স রশ্মি এবং পারমাণবিক সংখ্যার মধ্যে কি সম্পর্ক। এই সম্পর্কটা দেখতে গিয়ে কিন্তু একটা বর্ণালী রেখাচিত্র পাওয়া গেল। কিরকম না, ইলেকট্রন কণার স্রোত যখন দেখা গেল যে
কয়েক কিলো ইলেকট্রন ভোল্ট বা তার থেকে বেশি গতি শক্তি সম্পন্ন ইলেকট্রন যদি কোনো কঠিন লক্ষ্য বস্তুতে আঘাত করে, কঠিন লক্ষ্য বস্তু প্রথমে ধরো নেওয়া হচ্ছে তামা, টাংস্টেন, আগেই মলিবডিনামের নাম আগেই বলা হয়েছে, তখন লক্ষ্য বস্তু থেকে এক্স রশ্মি বেরোতে পারে। তার এটা আমরা আগেই বলেছি যে ইলেকট্রনের স্রোত যখন গিয়ে কোনো কঠিন বস্তুতে পড়বে সেখান থেকে এক্স রশ্মি বেরোবে। কিন্তু কখনো কখনো আবার এরকম পদার্থ এক্স রশ্মি শোষণও করে নিতে পারে। এক্স রশ্মির ভেদন ক্ষমতা যেহেতু খুব বেশি, সেজন্য শোষণও করতে পারে। তাহলে নির্গত বা শোষিত এক্স রশ্মি বিশ্লেষণ করে কঠিন পদার্থের পারমাণবিক গঠন আমরা কিন্তু জানতে পারি, মানে ভেতরের স্ট্রাকচার কিরকম, এই পরমাণুটার পারমাণবিক গঠন কেমন, সেটা যেটা কেলাসের গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে আমরা ব্যবহার করি, সেই কারণে আমরা কোনো পরমাণুর গঠন কিরকম সেটা দেখার জন্য এক্স রশ্মি ব্যবহার করতে পারি। তো যে পরীক্ষাটা করা হয়েছে সেখানে একটা 35 কিলো ইলেকট্রন ভোল্টের ইলেকট্রনের স্রোত একটা মলিবডিনাম ধাতুর উপরে আঘাত করা হয়েছে। মলিবডিনামের উপর আঘাত করার পরে তার যে বর্ণালী তৈরি হয়েছে সেটা এই পিকচারটাতে, পিক্টোগ্রামটাতে দেখানো হয়েছে। এই ছবিটাতে দেখা যাচ্ছে, দেখো যে একদিকে রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য এক্স অ্যাক্সিস বরাবর, মানে ল্যামডা বা ওয়েভলেন্থ হয়েছে এক্স অ্যাক্সিস বরাবর, আর এদিকে রয়েছে আপেক্ষিক প্রাবল্য, মানে ইন্টেন্সিটি, রিলেটিভ ইন্টেন্সিটি অফ এক্স রে। এক্স রে গুলো কিরকম ভাবে এর বর্ণালীর কিরকম হবে দেখতে, সেটা আমরা এই লাল রঙের এই লেখচিত্রটা দিয়ে দেখতে পাচ্ছি। এখানে আমরা দু ধরনের লেখচিত্র দেখতে পাই। একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, যেটা দেখো কন্টিনিউয়াস চলেছে, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন। আর কয়েকটা মাঝে মাঝে কিঙ্ক দেখা যাচ্ছে, উঁচু উঁচু কয়েকটা রেখা দেখা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে বৈশিষ্ট্যমূলক বর্ণালী বা ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম, তাহলে বা লাইন স্পেকট্রামও বলা যেতে পারে। তার মানে দু ধরনের বর্ণালী দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে লাইন স্পেকট্রাম। এরকম দু ধরনের বর্ণালী কেন সৃষ্টি হলো? তাহলে দু ধরনের বর্ণালীর আমরা একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথম আমরা দেখে নিই যে নিরবিচ্ছিন্ন এক্স বর্ণালী কেন তৈরি হচ্ছে। না, নিরবিচ্ছিন্ন এক্স বর্ণালী বা কন্টিনিউয়াস এক্স রে স্পেকট্রামের কারণটা আমরা প্রথম লক্ষ্য করব। তাহলে দেখো, প্রথমে ধরা যাক যে কে জিরো গতিবেগ সম্পন্ন একটা ইলেকট্রন মলিবডিনামের উপর আঘাত করলো। এবার এই ইলেকট্রনটা যত পরমাণু নিউক্লিয়াসের দিকে এগোবে তত আস্তে আস্তে তার বেগ কমতে থাকবে, কারণ প্রথম প্রাথমিক যে বেগে ও আঘাত করেছিল, যত ভেতরে ঢুকবে তত তো বাধা পাচ্ছে, বাধা পেলে ওর আস্তে 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 বেগটা কমতে থাকবে। তাহলে বেগ কমা মানেই ভি কমা ভেলোসিটি কমা, ভেলোসিটি কমা মানে হাফ এম ভি স্কোয়ার কমা, মানে তার গতিশক্তিও আস্তে আস্তে যত ও পেনিট্রেট করতে করতে ঢুকছে তত ও কমতে থাকছে, ইলেকট্রনটার আস্তে আস্তে গতিশক্তিও কমছে। এর ফলে ধরা যাক যে ইলেকট্রনটা ডেল্টা কে পরিমাণ শক্তি হারিয়ে ফেলল। তাহলে ও আঘাত করেছিল কত গতিশক্তি নিয়ে? কে জিরো গতিশক্তি নিয়ে। এবং এই সংঘর্ষের ফলে যেহেতু আস্তে আস্তে যতই নিউক্লিয়াসের দিকে এগোচ্ছে তত বেশি বাধা পাচ্ছে, তাই ওর গতিবেগ আস্তে আস্তে কমছে, কমতে কমতে ধরা যাক ওর গতিশক্তি হারালো ডেল্টা কে পরিমাণ। এবার ইলেকট্রনটা যে পরিমাণ শক্তি হারালো সেই পরিমাণ শক্তি নিয়েই কিন্তু একটা এক্স রশ্মি ফোটন বেরোবে, কারণ ও তো আর কোনো শক্তি পাচ্ছে না, ওই ইলেকট্রনটা থেকেই শক্তি নিয়েছে। তাহলে যেহেতু শক্তির সেই কি জানো শক্তির নিত্যতা, শক্তির নিত্যতা সূত্র থেকে তোমরা জানো যে শক্তির সৃষ্টি ধ্বংস কিছু করা যায় না, এক শক্তি অন্য শক্তিতে ট্রান্সফার হয়। তো ইলেকট্রনটা যে শক্তি নিয়ে ওকে আঘাত করেছে সেই পরিমাণ শক্তিই এক্স রশ্মিটাকে দিয়েছে, এক্স রশ্মি সেজন্য বেরিয়ে আসছে। তাহলে যে পরিমাণ শক্তি ইলেকট্রনটা হারিয়েছে সেই পরিমাণ শক্তি ও এক্স রশ্মিকে ট্রান্সফার করেছে, যার ফলে ওই এক্স রশ্মি ফোটনটা বেরিয়ে এসছে। এবার এই যে এক্স রশ্মি বেরুবে, ইলেকট্রনের থেকে আবার একটা ইলেকট্রনের থেকে পরমাণু কিন্তু অনেক ভারী, যার ফলে পরমাণুতেও একটু পরিমাণ শক্তি হস্তান্তরিত হলেও সেটাকে আমরা এখানে নেগলেক্ট করব, আমরা ধরে নেবো যে এই ইলেকট্রনটা পুরো শক্তিটাই এক্স রেটাকে দিয়েছে বেরোনোর জন্য। তার মানে এক্স রে এসে ধাক্কা মারলো, আস্তে আস্তে ইলেকট্রনের গতিবেগ কমতে লাগলো যত সেটা নিউক্লিয়াসের দিকে এগোতে লাগলো।
এবং এর ফলে এই পরিমাণ, যে পরিমাণ ইলেকট্রন এনার্জি হারিয়েছে, সেই পরিমাণ শক্তি নিয়েই এক্স রশ্মি ফোটনটি বেরিয়ে আসবে। এবার ধরা যাক যে এই যে ইলেকট্রনটা, সেটা প্রথম যে ধাক্কা খেয়েছে, সেটাতে প্রথম একবার ধাক্কা খেয়ে থেমে গেছে তা নয়, সে আবার আরো ধাক্কা খেতে পারে। এবার এই ক্ষেত্রে দ্বিতীয়বার যদি সে ধাক্কা খেতে চায়, তাহলে তার কিন্তু এনার্জি কমে বসে আছে। প্রথম সে আঘাত করেছিল K0 নিয়ে, কিন্তু অলরেডি ও এনার্জি হারিয়েছে ডেল্টা কে পরিমাণ, যেটা ও অলরেডি এক্স রে বার করতে কাজে লাগিয়ে দিয়েছে। তার মানে বাকি যে পরিমাণ শক্তি নিয়ে ইলেকট্রনটা পড়ে আছে, সেটা হচ্ছে K0 মাইনাস ডেল্টা কে। এই পরিমাণ শক্তি নিয়ে বাকি ইলেকট্রনটা পড়ে আছে। এবার ও গিয়ে আবার ওকে আঘাত করলো পরমাণুটাকে, এবং আঘাত করার পর আবার একটা এক্স রে বেরিয়ে এলো, কিন্তু এই এক্স রে ফোটনের এনার্জিটা কিন্তু একটু কমে যাবে। এইভাবে আবার কমে যাওয়ার পরে ধরা যাক পরের বারে হয়তো ডেল্টা K1 পরিমাণ এনার্জি কমে গেল, তার মানে এই K0 মাইনাস ডেল্টা কে মাইনাস ডেল্টা K1 এই পরিমাণ এনার্জি নিয়ে আবার এক পরমাণুটাকে আঘাত করছে। আবার একটা আরো এক্স রে বেরিয়ে এলো, সেটার এনার্জি আরো কম, সেই ফোটনটার এনার্জি আরো কম। এইভাবে আস্তে 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 ফোটনের এনার্জিও কমতে থাকছে, মানে এক্স রে এনার্জিও কমতে থাকছে, এবং ইলেকট্রনটা এরকম সংঘর্ষ ঘটিয়েই যাবে, কম এনার্জি হোক, তো যতক্ষণ না সেই এনার্জিটা জিরো হয়ে যাচ্ছে। তো যতক্ষণ না ওর এনার্জি জিরো হয়ে যাচ্ছে, ও ক্রমাগত এরকম আঘাত করবে, একটা একটা করে এক্স রে বার করতে থাকবে। এবার যার ফলে যেহেতু এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, কন্টিনিউয়াস চলতে থাকছে, সেই কারণেই এই কন্টিনিউয়াস বর্ণালী বা নিরবিচ্ছিন্ন বর্ণালী কন্টিনিউয়াস স্পেকট্রামটা তৈরি হচ্ছে। যতক্ষণ না ইলেকট্রন সম্পূর্ণ স্থির হচ্ছে, ততক্ষণ ইলেকট্রন এইভাবে আঘাত ঘটিয়ে যাচ্ছে। তাহলে জাস্ট এর আগের ছবিটা যদি আমরা একটু দেখে নিই, এই ছবিটা দেখো, যেখানে K0 পরিমাণ শক্তি নিয়ে ইলেকট্রন এসে আঘাত করলো। প্রথম পরমাণুটা, প্রথম ভেতরে গিয়ে পরমাণুর ভেতরে যত ইলেকট্রনের ভেতরে ঢুকছে, নিউক্লিয়াসের ভেতরে ঢুকছে, তত শক্তি হারাচ্ছে। ডেল্টাকে পরিমাণ শক্তি যেই হারালো, একটা এক্স রশ্মি বেরিয়ে এলো। এবার ডেল্টাকে পরিমাণ শক্তি হারানোর পরে বাকি শক্তিটা যেটা পড়ে রইলো, সেটা নিয়ে আবার আঘাত করলো পরমাণুটাকে। আঘাত করার পরে আবার আরেকটু কম তরঙ্গ দৈর্ঘ্যের, এই কম শক্তির বেশি তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে বেরিয়ে এলো। আবার তারপরে যখন আরো কম এনার্জি নিয়ে আবার আঘাত করলো পরমাণুটাকে, তখন আর একটু কম শক্তির এবং একটু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি বেরিয়ে এলো। এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো একটু লক্ষ্য করবে, যত এনার্জি কমছে তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, কারণ E ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা। এই কারণেই এই এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেখো ডিফারেন্ট দেওয়া আছে। যত এনার্জি আস্তে আস্তে বাড়বে, এই এবার এনার্জি কমবে, তত ওদের ল্যামডার মানটা বাড়তে থাকবে। আচ্ছা, এরপরে যদি এটাকে আমরা একটু ম্যাথামেটিক্যালি দেখি, যে এই যে বর্ণালীটা, এই বর্ণালীটার কিন্তু একটা কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, ল্যামডা মিন রয়েছে। ভালো করে যদি লেখচিত্রটা একটু খেয়াল করো, দেখো একদম প্রথম থেকে নয়, এখানে একটা ল্যামডা মিনের ভ্যালু দেখতে পাওয়া যাচ্ছে। তাই এইটা কেন না, কাট অফ তরঙ্গ দৈর্ঘ্যের নিচে কিন্তু কোনো বর্ণালী নেই, ওখান থেকে শুরু হচ্ছে। তাহলে কেন এটা হচ্ছে না, ইলেকট্রন যদি পরমাণুর সঙ্গে প্রথম সংঘর্ষেই ধরে নেওয়া যাক তার পুরো গতিশক্তি হারিয়ে ফেললো, তাহলে সেই অবস্থায় আমরা জানি যে পুরো গতিশক্তি যদি ও হারিয়ে ফেলে, তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি বেরোবে সেটা হচ্ছে ল্যামডা মিন, কারণ টোটাল এনার্জিটাই ট্রান্সফার্ড হয়ে গেছে এক্স রশ্মিটাকে বার করতে। সেই অবস্থায় এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হবে মিনিমাম, কারণ এনার্জি ম্যাক্সিমাম। তাহলে এনার্জি ম্যাক্সিমাম যদি K0 হয়, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালু হবে hc বাই ল্যামডা মিন। তার মানে ল্যামডা মিনের ভ্যালু হচ্ছে hc বাই K0। এবার লক্ষ্য করো, h হচ্ছে কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, c হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, এটাও কনস্ট্যান্ট, K0 হচ্ছে যে গতিশক্তিতে আমরা ইলেকট্রনটাকে ফেলেছি। তার মানে দেখো, যদি আমরা পদার্থটা এখানে পাল্টাতে থাকি, মলিবডিনামের জায়গায় তামা নিই বা টাংস্টেন নিই বা অ্যালুমিনিয়াম নিই, যাই নিই, তার উপরে কিন্তু এই ল্যামডা মিনের ভ্যালু ডিপেন্ড করবে না। ল্যামডা মিনের ভ্যালু ডিপেন্ড করবে কি পরিমাণ এনার্জি নিয়ে ইলেকট্রনটাকে ফেলছো, কি পরিমাণ গতিশক্তি নিয়ে ইলেকট্রনটা পড়ছে। তার মানে ইলেকট্রনটার ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি
তার উপরে এর একটা ডিপেন্ডেন্স আছে। ল্যামডা মিনের ভ্যালু কিন্তু নির্দিষ্ট, তাহলে সেটা কিন্তু ওই ইলেকট্রনের ইনিশিয়াল কাইনেটিক এনার্জির উপরেই একমাত্র ডিপেন্ডেন্ট। এরপর এটা তো হয়ে গেল কন্টিনিউয়াস স্পেকট্রামের ব্যাখ্যা। এক্স রশ্মি তার মানে আস্তে আস্তে যত ভেতরে ঢুকছে তত এনার্জি হারাচ্ছে, এবং এনার্জি হারাতে হারাতে ও একটা একটা করে ওয়েভলেন্থ বার করতে থাকছে। ইলেকট্রন ইলেকট্রন গিয়ে এনার্জি হারাচ্ছে এবং একটা করে এক্স রশ্মি বার করছে, এবং আস্তে আস্তে এক্স রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে এবং এনার্জি কমছে। এটা হলো কন্টিনিউয়াস স্পেকট্রামের ব্যাখ্যা। এবার যদি আমরা দেখি যে এর ক্যারেক্টারিস্টিক্স এক্স রে, অর্থাৎ যেটা কিনা কে আলফা এবং কে বিটা যে পিক গুলো তৈরি হয়েছিল, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কেন তৈরি হচ্ছে, তাহলে সেটা একবার দেখে নিই। ক্যারেক্টারিস্টিক স্পেকট্রামের কারণ কি? ক্যারেক্টারিস্টিক স্পেকট্রামের কারণ হচ্ছে যে প্রধানত আমরা দুটো চূড়া দেখতে পাচ্ছি এখানে আমাদের ছবিতে। একটার নাম দেওয়া হয়েছে কে আলফা, একটার নাম দেওয়া হয়েছে কে বিটা মলিবডিনামের ক্ষেত্রে। এবার ধরা যাক যে এক্স রশ্মি নল, যেটাকে আমরা কুলিজ নল বলি, কুলিজ নলে এই ইলেকট্রন দিয়ে কোনো মলিবডিনাম ধাতুটাকে আঘাত করা হয়েছে। আঘাত করার ফলে ক্যাথোড রশ্মি ইলেকট্রনগুলোর শক্তি খুব বেশি। এর প্রভাব যে পরমাণুর শুধুমাত্র বাইরের দিকের ইলেকট্রনে পড়বে তা কিন্তু নয়, ভেতরের দিকের ইলেকট্রন গুলোকেও কিন্তু আঘাত করবে। তাহলে কিরকম না, কে এল এম এন এই স্তরগুলোতেও কিন্তু এই যে ইলেকট্রন দিয়ে আঘাত করেছো সেগুলো কিন্তু গিয়ে এই স্তরের ইলেকট্রন গুলোতেও আঘাত করবে। এবার এই সব ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে আসে তখন ওখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে। ধরা যাক বাইরে থেকে যে ক্যাথোড রে বা যে ইলেকট্রন দিয়ে আঘাত করা হয়েছে সেটা কে স্তরে গিয়ে আঘাত করেছে, তাহলে কে থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে, সেই জায়গাটাতে তৈরি হবে একটা হোল। ইলেকট্রনের অভাব বা ইলেকট্রন না থাকা মানে হচ্ছে হোল তৈরি হওয়া, যেটাকে আমরা অনেক সময় পজিটিভ বা চিহ্ন দিয়েও সূচিত করি, মানে সেখানে কিছু ইলেকট্রনের ঘাটতি রয়েছে। এবার এই অবস্থায় যদি কে কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে আসে তাহলে সেখানে একটা হোল তৈরি হবে। এবার হোল তৈরি হলে সেই হোলটা পূরণ করার চেষ্টা করবে কেউ একটা, নিশ্চয়ই বাইরে থেকে চেষ্টা করবে না, কে এর পরেই রয়েছে এল কক্ষপথ, তাহলে এল চেষ্টা করবে ওই কে কক্ষটাকে পূরণ করতে। তাহলে ইলেকট্রন সেক্ষেত্রে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে লাফানোর সময় ফোটন হিসেবে আবার কিন্তু একটা শক্তি বর্জন করবে। তার মানে এল কক্ষ থেকে এই ফাঁকা জায়গাটা মানে হোলটা পূরণ করার জন্য এল কক্ষ থেকে ঝাঁপালো ইলেকট্রন এসে, সেই অবস্থায় এখান থেকে একটি ফোটন বেরিয়ে আসবে। কারণ আমরা জানি একটা শক্তি স্তর থেকে আর একটা শক্তি স্তরে যখন ইলেকট্রন লাফায় তখন এইচ নিউ পরিমাণ শক্তি বিকিরণ করে। সেই পরিমাণ শক্তি যে বিকিরণ করলো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফোটন। এই শক্তির যে বিকিরণ সেই কারণেই ফার্স্ট যে কে কক্ষ থেকে এল কক্ষ থেকে যে ফার্স্ট জাম্প হয়েছে সেটার জন্য কে আলফা কিঙ্কটা তৈরি করছে চূড়াটা, এবং সেকেন্ড যে জাম্পটা হয়েছে অর্থাৎ এম কক্ষপথ থেকে যদি জাম্প করে কে কক্ষপথের শূন্যস্থানটা পূরণ করার জন্য তখন যে কিঙ্কটা তৈরি হবে সেটার নাম হবে কে বিটা। তাহলে দুটো কিঙ্কের আমরা এখানে ব্যাখ্যা পেলাম যে চূড়াগুলো কিন্তু কে আলফা এবং কে বিটা। কিন্তু তার মানে তো এই নয় যে এল কক্ষ থেকেও ইলেকট্রন বেরিয়ে যেতে পারে, এম কক্ষ থেকেও ইলেকট্রন বেরিয়ে যেতে পারে। তাহলে এল কক্ষ থেকে যদি বেরিয়ে যায় এখানে যদি হোল তৈরি হয় তাহলে বাইরের কক্ষ থেকে এন কক্ষ থেকে বা এম কক্ষ থেকে যখন ইলেকট্রন এসে এল কক্ষকে পূরণ করবে তখন যথারীতি আমরা এল আলফা এল বিটা এইরকম কিঙ্ক বা এইরকম ক্যারেক্টারিস্টিক্স এক্সরে গুলো পেতে থাকবো। তাহলে এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স এক্সরে ব্যাখ্যা। তাহলে আমরা বর্ণালী পেলাম দুরকম, এক্স রে পারমাণবিক সংখ্যার যে রিলেশন সেখান থেকে, যে পারমাণবিক গঠন আমরা ব্যাখ্যা করতে পারি এক্স রে ফেলে, এবং এই পারমাণবিক গঠন ব্যাখ্যা করতে গিয়ে দেখলাম যে কন্টিনিউয়াস স্পেকট্রাম এবং ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম দুরকম পাচ্ছি। কন্টিনিউয়াস স্পেকট্রামের কারণ হচ্ছে যে আস্তে আস্তে ইলেকট্রন যেটা ওকে আঘাত করেছিল সেটা আস্তে আস্তে এনার্জি লস করছে, এবং এনার্জি লসের ফলে এক এক বার এক একটা এক্স রে বেরিয়ে আসছে, এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকছে যতক্ষণ না ইলেকট্রনটার এনার্জি জিরো হচ্ছে।
এই কারণে নিরবিচ্ছিন্ন বর্ণালী তৈরি হচ্ছে। আর ক্যারেক্টারিস্টিক্স যে লাইন বা ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম সেইটার কারণ কি? সেটার কারণ হচ্ছে যদি ভেতরে ইন্টারনাল কোনো কক্ষপথে গিয়ে ওই ইলেকট্রন গিয়ে অন্য ইলেকট্রনকে আঘাত করে তাকে বার করে আনে, তাহলে সেক্ষেত্রে সেখানে একটি হোল তৈরি হবে। এই হোলটা পূরণ করার জন্য ঠিক তার বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন ছুটে আসবে। এই ছাপানোর জন্য যে পরিমাণ এনার্জি বাইরে বেরিয়ে আসবে, যে পরিমাণ ওয়েভলেন্থ বেরিয়ে আসবে, সেই ফোটনটাই হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্স লাইন বা স্পেকট্রামের জন্য দায়ী, লাইন স্পেকট্রাম বা ক্যারেক্টারিস্টিক স্পেকট্রামের জন্য দায়ী। তাহলে এই হচ্ছে দু ধরনের লেখচিত্রের ব্যাখ্যা। আচ্ছা, লাস্ট যে পার্টটা আমাদের রয়েছে সেটা হচ্ছে মোজলের সূত্র। মোজলে কি বলেছিলেন এবং মোজলের কাজের গুরুত্ব। তাহলে মোজলে বলছেন যে যদি আমরা অলরেডি যেটা আমরা জেনেছিলাম তোমার ইয়ে থেকে আমাদের মেন্ডেলিফের পরমাণুর যে পারমাণবিক সংখ্যা দিয়ে যে পারমাণবিক গুরুত্ব দিয়ে মেন্ডেলিফের যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীটার কিছু ডিসক্রিপেন্সি ছিল। আর সেই পর্যায় সারণীতে তখনও কিছু অনাবিষ্কৃত মৌল ছিল এবং কিভাবে সাজানো হচ্ছিল, মাঝে মাঝে কারোর কারোর পারমাণবিক মানে ভর সংখ্যা দিয়ে প্রথমে এটাকে ডিফাইন করা হয়েছিল, এবং ভর সংখ্যা কারোর কারোর ক্ষেত্রে বেশি হওয়া সত্ত্বেও সেগুলোর স্থান আগে কেন, এগুলো নিয়ে অনেক কনফিউশন দেখা গিয়েছিল। তা মোজলে কিন্তু খুব সুন্দর করে এই পর্যায় সারণীটাকে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিলেন। পিরিয়ডিক টেবিলটাকে উনি কিভাবে ব্যাখ্যা করেছিলেন না, এই এক্স রশ্মির বর্ণালী বিশ্লেষণ করেই। উনি কি করেছিলেন না, এক্স রশ্মির কে আলফা চূড়াগুলিকে ব্যাখ্যা করতে গিয়ে উনি এই চূড়াগুলোর সাপেক্ষে কম্পাঙ্কের বর্গমূলের একটা লেখচিত্র তিনি আঁকলেন প্রথম। তাহলে কে আলফা চূড়ার সঙ্গে উনি কম্পাঙ্ক মানে যে কম্পাঙ্কগুলো বেরিয়ে আসছে মানে রুট নিউ, তাহলে এই রুট নিউর একটা লেখচিত্র এঁকে উনি এখানে পরপর এগুলোকে সাজিয়ে, মানে বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, নিউ এর নেচার মানে কম্পাঙ্কের নেচার বিভিন্ন হবে, এই বিভিন্ন পরমাণুগুলোকে একটা সরল রেখায় সাজাতে সক্ষম হলেন। এবং তিনি বললেন যে প্রত্যেক মৌলের ক্ষেত্রে একটা প্রাথমিক রাশি আছে, যদি পর্যায় সারণী অনুযায়ী একটা মৌল থেকে আরেকটা মৌলতে যেতে চাই তাহলে এই রাশিটাকে ধাপে ধাপে বাড়াতে হবে, এবং এই রাশিটা একমাত্র নিউক্লিয়াসের মধ্যস্থিত আধান হওয়াই সম্ভব। তখন তিনি এটাকে একদম কনফার্মলি বললেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যা বা নাম্বার অফ প্রোটন। তাহলে এই অ্যাটমিক নাম্বার বা নাম্বার অফ প্রোটন বা পারমাণবিক সংখ্যাই হচ্ছে একমাত্র মৌলের প্রকৃত পরিচয়। এবং তারপরে এই রেভলিউশনারি চেঞ্জটা হলো, একদম পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হলো। এবং উনি কি বললেন যে একটা খুব সুনির্দিষ্ট একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ √নিউ প্রপোর্শনাল টু জেড। যেহেতু উনি সরলরেখা পেলেন যে জেড হচ্ছে যেখানে পারমাণবিক সংখ্যা আর নিউ হচ্ছে কম্পাঙ্ক, কে আলফা চূড়ার কম্পাঙ্ক। তার মানে দেখো একটা জিনিস খুব সহজ হয়ে গেল, এক্স রশ্মি আবিষ্কারের সঙ্গে সঙ্গে পরমাণুর ভেতরের ইন্টারনাল স্ট্রাকচার বোঝা গেল, তার সূক্ষ্ম বর্ণালী বোঝা গেল, এবং পরমাণুর ভেতরের স্ট্রাকচার যখনই বোঝা গেল তখনই কিন্তু এক্স রে যে কিঙ্ক বা ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম সেটা দিয়ে খুব সুন্দরভাবে পারমাণবিক সংখ্যার সঙ্গে এক্স রে কম্পাঙ্কের মানে কে আলফা কম্পাঙ্কের একটা রিলেশন মোজলে দিয়ে দিতে পারলেন। এবং বোর তত্ত্ব থেকে আমরা মোজলে রেখাচিত্রের ব্যাখ্যা যদি করতে চাই তাহলে সেটাও কিন্তু খুব সহজে মিলে গেল। দুটো জিনিস কিরকম ভাবে মিলে গেল না, আমরা অলরেডি বোরের যে রিলেশন পেয়েছি সেটা হচ্ছে En = -RCh/n², যেখানে আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, CH এগুলো সব জানো, এবং RCh যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে বসাই গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে হচ্ছে 13.6 CV/n², n এর ভ্যালু 1 2 3। এইবার এই অবস্থায় যদি আমরা ধরে নিই যে কে কক্ষ থেকে একটি ইলেকট্রন বেরিয়ে যায়, এবার কে কক্ষের ইলেকট্রন বেরোনোর জন্য দায়ী হচ্ছে কে কক্ষের আরেকটা ইলেকট্রন তার আকর্ষণের উপর রয়েছে, আবার এল কক্ষের ইলেকট্রন গুলোও কিন্তু সেখানে সমানভাবে অংশগ্রহণ করছে। তার মানে শুধুমাত্র কে কক্ষের ইলেকট্রন যদি আমরা ধরে নিই যেটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ওপরে একটা গোলক, সেই গোলকের বাইরের দিকে ইলেকট্রন গুলো রয়েছে কে কক্ষ মানে, তার মানে এল কক্ষ কিন্তু একটা গোলক,
তাতেও কিন্তু তার উপরে বাইরের দিকের কক্ষে ইলেকট্রনগুলো সাজানো রয়েছে। এবার কে কক্ষের ইলেকট্রনের উপরে, কে কক্ষে যেহেতু দুটি ইলেকট্রন, একটি ইলেকট্রন যদি বার করে আনতে হয়, তাহলে তার উপরে আমাদের আকর্ষণ কাটাতে হবে কে কক্ষের আরেকটা ইলেকট্রনের, এবং এল কক্ষের ইলেকট্রনগুলো যেহেতু ওর কাছাকাছি রয়েছে, কে এর পরেই রয়েছে এল। তাহলে জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের পরমাণুর কে কক্ষ থেকে যদি একটা ইলেকট্রন বার করে আনি এবং একটি ইলেকট্রন যদি থেকে যায়, তাহলে সেই অবস্থায় প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের সমীকরণটা আমরা বোর থেকে লিখতে পারি U1 ইজ ইকুয়াল টু -13.6 জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার, মানে একটি ইলেকট্রন বার করে এনেছি, বাই ওয়ান স্কোয়ার, যথারীতি এল এল কক্ষের জন্য -13.6 জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই টু স্কোয়ার। এই ওয়ানটা হচ্ছে একটি ইলেকট্রন বার করে আনছি কে কক্ষপথ থেকে, তার মানে তার জন্য কে কক্ষপথের প্রভাবও রয়েছে, এল কক্ষপথের প্রভাবও রয়েছে। বাইরের গুলো ইগনোর করছি, এম এন ও পি এগুলো ইগনোর করো, শুধুমাত্র কে কক্ষপথের ইলেকট্রনের উপরে কে কক্ষপথের ডাইরেক্ট প্রভাব রয়েছে, এল কক্ষপথের প্রভাব রয়েছে। সেই কারণে এই এক কক্ষপথ থেকে আর এক কক্ষপথে লাফানোর জন্য এক্স রশ্মির কম্পাঙ্ক যদি নিউ হয়, সেক্ষেত্রে এইচ নিউ ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1। অর্থাৎ এই দুটো যদি এনার্জিকে আমরা বিয়োগ করি, মানে ধরে নিচ্ছি আমরা এল কক্ষপথ থেকে কে কক্ষে জাম্প করবে, জাম্প করলে এর মানটা দেখা যাচ্ছে এইচ নিউ ইজ ইকুয়াল টু 10.2 ইন্টু জেড মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইভি এককে। অর্থাৎ এই রিলেশন থেকেও আমরা কিন্তু পেলাম আলটিমেটলি √নিউ ইজ ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান। দ্যাট মিনস জেড এর সঙ্গে অর্থাৎ অ্যাটমিক নাম্বারের সঙ্গে √নিউ এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক বা ডাইরেক্টলি প্রপোর্শনাল, যেটা মোজলে অলরেডি বলেছিলেন। এটা কিছুই না, বোর তত্ত্ব থেকে মোজলের তত্ত্বটাকে এস্টাবলিশ করা, মানে মোজলে যেটা বলেছিলেন সেটা হচ্ছে কারেক্ট। মোজলের তত্ত্ব থেকে কি মানে ইম্পর্টেন্স কি, যেটা আমি অলরেডি বললাম, পর্যায় সারণীটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করা গেল। তো এক্স রশ্মির বর্ণালীকে মৌলের পরিচয়ক হিসেবে সর্বতোভাবে মেনে নেওয়া হয়েছে, এবং মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানো হয়েছিল আগে পারমাণবিক ভর অনুযায়ী বা ভর সংখ্যা অনুযায়ী। কিন্তু রাসায়নিক পরীক্ষার ভিত্তিতে, যেটা আগেই আমি বললাম যে বেশি ভর বিশিষ্ট গুলোকে আবার আগে স্থান পেয়ে গিয়েছিল, সেটি মোজলে কিন্তু দেখলেন যে না, আমরা যদি পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাই তাহলে এই সমস্যাটা দূর হয়ে যাচ্ছে। অনেকগুলো ফাঁকা ঘর ছিল পর্যায় সারণীতে। এই বর্ণালী যখন এক্স রে স্পেকট্রাম যখন ব্যাখ্যা করা গেল, তখন কিন্তু এই পর্যায় সারণীটা পুরোপুরি কমপ্লিট করা গেল। ল্যান্থানাইট মৌলগুলোকে রাসায়নিক ধর্ম একই, কিন্তু সেগুলোকে ঠিকভাবে চীনে পর্যায় সারণীতে বসানো যাচ্ছিল না। মোজলে এটা কনফার্ম করার পরে সেগুলোকে ল্যান্থানাইট শ্রেণীটাকে একটা শ্রেণীতে জায়গা দেওয়া গেল, একটা কলামে জায়গা দেওয়া গেল। তারপরে হচ্ছে ইউরেনিয়ামের ক্ষেত্রে ইউরেনিয়ামের থেকে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কতগুলো মৌলকে এই বর্ণালীর সাহায্যে চিনতে সুবিধা হলো, মানে যেগুলো ভারী মৌল, মানে যেগুলো ধরো রেডিও অ্যাক্টিভ যে মৌলগুলো ছিল সেইগুলোকে কিন্তু এই মোজলের রেখাচিত্র, মোজলের প্লট, এইখান থেকে চিনতে সুবিধা হলো। তাহলে এইটা হচ্ছে মোজলের কাজের গুরুত্ব। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের পড়া আজকের। আর আয়নায়ন শক্তি, আয়নায়ন বিভবের উপরে আমি কিছু কোশ্চেন দেব, আর এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা সেটা আবার বলো। বলো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা। প্রথম থেকে কি কি আলোচনা করলাম যদি আমি একবার চট করে রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে যে আয়নায়ন শক্তি, আয়নায়ন বিভব, বোর তত্ত্বের সাফল্য, অসম্পূর্ণতা এবং ব্যর্থতা, তারপরে রন্টজেনের এক্স রশ্মির আবিষ্কার, এক্স রশ্মির প্রকৃতি কিরকম, তার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কিরকম, তারপর তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমরা পেলাম যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। এখান থেকে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম সেটা হচ্ছে যে যত এনার্জি বাড়বে তত ল্যামডার মান কমবে। তার মানে যত কম তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ যত কম, তত তার এনার্জি বেশি। এবং যেহেতু ইনডিড এক্স রে ওয়েভলেন্থ খুবই কম ওয়েভলেন্থের এটা, সেজন্য এর এনার্জি কিন্তু অলওয়েজ বেশি হয়। তাছাড়া আমরা ইলেকট্রন দিয়ে আঘাত করে যেহেতু এক্স রে পাচ্ছি, ইলেকট্রনের ভোল্টেজটাকে বাড়া কমা করে
এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যটাকে বা এনার্জিটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এক্স রের কন্টিনিউয়াস স্পেকট্রাম আর ডিসক্রিট বা লাইন স্পেকট্রাম, তার কি কি ব্যাখ্যা। আর সব শেষে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মোজলের সূত্র, মোজলের কাজের গুরুত্ব কি, আর বোর তত্ত্ব আর মোজলের তত্ত্ব যে একই কথা বলছে সেইটা। আর এই ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম এবং ডিসক্রিট স্পেকট্রামের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে টোটাল এনার্জিটা, যে পরিমাণ এনার্জি নিয়ে ইলেকট্রন আঘাত করছে, টোটাল এনার্জিটা যদি এক্স রে বার করতে কাজে লেগে যায় তাহলে সেক্ষেত্রে ল্যামডা মিনের একটি নির্দিষ্ট ভ্যালু থাকছে, অর্থাৎ সেটা কি বলা হচ্ছে কাট অফ ওয়েভলেন্থ। তাহলে এই বিষয়গুলো আমরা আজকে পড়লাম। এরপরে তোমাদের কোশ্চেন বলো। ম্যাডাম হ্যাঁ বলো। বলছি যে ম্যাডাম এক্স রশ্মি সম্পর্কিত কোনো কিছু ডিটারমাইন করার জন্য মলিবডেনাম ধাতুটাকেই ব্যবহার করা হচ্ছে কেন? তুমি নিতে পারো অন্য কিছু। মলিবডিনাম ধাতুটাকে নেওয়া হয়েছে, যেমন ধরো টাংস্টেনও নেওয়া হয়েছে, টাংস্টেন, তামা, মানে এটা ইরেসপেক্টিভ। উনি মলিবডিনাম নিয়েছিলেন, এই যিনি করেছিলেন কাজটা, কি করেছিলেন বলতো, মোজলে তো করেছিলেন একটা কাজ, আর তার আগের যে কাজটা, এমনি কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল কিছু নেই। তুমি যে কোনো ধাতুর ক্ষেত্রে, কারণ এটা দেখো অলরেডি আমরা উল্লেখ করেছি যে যদি আমরা যে কোনো ধাতু ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট, যে যে পরিমাণ এনার্জি দিয়ে ইলেকট্রনটা ফেলছে সেই এনার্জিটার উপরেই কিন্তু নির্ভর করবে। মানে কি ধরনের ধাতু নিচ্ছ এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে। কারণ ল্যামডা মিনের ভ্যালু হচ্ছে এইচ সি, মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, আর কোন এনার্জি নিয়ে ইলেকট্রনটা ফেলা হচ্ছে তার উপরে ডিপেন্ডেন্ট। আর কোনো কোশ্চেন থাকলে একবার দেখে নাও চট করে, যেটা পড়ালাম বই থেকে একবার দেখো। ম্যাডাম বৈশিষ্ট্যমূলক বর্ণালীর তাৎপর্য কি? বৈশিষ্ট্যমূলক বর্ণালী, বৈশিষ্ট্যমূলক বর্ণালী মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম থেকে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে যে এটা তো বুঝতে পেরেছো নিশ্চয়ই যে ইলেকট্রন দিয়ে আঘাত করলে কোনো একটা বস্তু থেকে এক্স রে বেরিয়ে আসছে। এবার এই যে ইলেকট্রন দিয়ে আঘাত করা হচ্ছে এটা কি শুধুমাত্র বাইরের কক্ষপথে সীমাবদ্ধ? না, তা নয়, ইলেকট্রন ভেতরেও পর্যন্ত চলে যেতে পারে। এবং যদি কে কক্ষপথ, এল কক্ষপথ এগুলো থেকে যদি ইলেকট্রন গিয়ে ইলেকট্রন বার করে আনে তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে একটা ইন্টারনাল ট্রানজিশন অফ এনার্জি হচ্ছে, মানে ভেতরে হোল তৈরি হচ্ছে। হোল তৈরি হওয়ার জন্য এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ইলেকট্রনের যে ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য ইলেকট্রনের জাম্প হচ্ছে। এই জাম্পের জন্য একটা করে ওয়েভলেন্থের ফোটন বেরিয়ে আসছে বা এক্স রে বেরিয়ে আসছে। তাহলে এই যে ঘটনাটা, এই ক্যারেক্টারিস্টিক্স যে ফোটন বা ক্যারেক্টারিস্টিক্স যে স্পেকট্রাম, সেইটার যেটা সব থেকে বেশি গুরুত্ব সেটা হচ্ছে যে বৈশিষ্ট্যমূলক বর্ণালী থেকে আমরা মোজলের রেখাচিত্রটা পেলাম। মেন যেটা দিক, যে যে কে আলফা যে চূড়া বা কে আলফার যে কিঙ্কটা পেলাম সেইটা কিন্তু উনি কম্পাঙ্কের বর্গমূলের সাথে প্লট করলেন, এবং কম্পাঙ্কের বর্গমূলের সাথে প্লট করে উনি প্রথম দেখলেন
যে পারমাণবিক সংখ্যার সঙ্গে এই কে আলফার নিউ, অর্থাৎ কে আলফার মানে হচ্ছে কি বলতো, যেটা বললাম আমি, যে ইন্টারনাল জাম্প অফ ইলেকট্রন ফ্রম এল কক্ষপথ টু কে কক্ষপথ, মানে কে কক্ষপথে গিয়ে ইলেকট্রনটা আঘাত করেছে। মানে বৈশিষ্ট্যমূলক এক্স রে কেন তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে এই কারণে যে একটি ইলেকট্রন গিয়ে আঘাত করেছে, ধরে নাও মলিবডিনামকে, সে ধরো আঘাতটা করেছে কে কক্ষপথে, তাহলে কে কক্ষপথের একটা ইলেকট্রন বেরিয়ে আসছে। এই ইলেকট্রনটা বেরিয়ে আসার জন্য ওখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই ফাঁকা জায়গা পূরণ করার জন্য এল কক্ষপথ থেকে ইলেকট্রন ছুটে গেছে, তাহলে এল থেকে কে তে একটি ইলেকট্রন জাম্প করেছে, তখনই তৈরি হয়েছে কে আলফা। এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম। এই যে কে আলফা তৈরি হয়েছে, এই কে আলফা অ্যাকচুয়ালি যখন এই কে আলফা যে তৈরি হলো, তার মানে এখানে একটা এনার্জি রয়েছে, এনার্জি লেভেলের ডিফারেন্স রয়েছে, এবং এই ইলেকট্রনের জাম্পের জন্য একটা এইচ নিউ পরিমাণ এনার্জির ফোটন ও বাইরে বার করবে, সেটাকে আমরা এক্সরে বলছি। এবার এই এইচ নিউ পরিমাণ যে বেরিয়ে এসছে, এই এর যদি রুট নিউ করো, অর্থাৎ কম্পাঙ্কের বর্গমূল যদি করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওই মলিবডিনামের যে পর্যায় সারণীতে, সরি আই হ্যাভ সাম নেটওয়ার্ক ইস্যুস, তাহলে এইবার দেখো যে মলিবডিনামের যে পারমাণবিক সংখ্যা, তার সঙ্গে যদি এই রুট নিউ প্লট করা হয়, আবার ধরো অ্যালুমিনিয়ামের যে উম, তোমার নিউ এর রুট নিউ এর ভ্যালু, তার সঙ্গে যদি তার পারমাণবিক সংখ্যা প্লট করা হয়, ক্যালসিয়ামের যা রুট নিউর ভ্যালু, তার সঙ্গে যদি তার পারমাণবিক সংখ্যা প্লট করা হয়, এইগুলোকে প্লট করে একটা সুন্দর সরল রেখা পাওয়া যাচ্ছে। সেই সরলরেখা থেকে উনি বললেন যে পর্যায় সারণীতে যদি আমরা পারমাণবিক সংখ্যা দিয়ে মৌলগুলোকে সাজাই, তাহলে আমরা পর্যায় সারণীতে সব মৌলগুলোকে ঠিক মতো পরপর স্থান দিতে পারবো, এবং যে কোনো পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক ভর নয়, পারমাণবিক সংখ্যাই হচ্ছে তার প্রকৃত পরিচয়। এবং পারমাণবিক সংখ্যার সঙ্গে এই ক্যারেক্টারিস্টিক্স এক্স এর নিউ এর রিলেশন কি না, জেড ইজ প্রপোর্শনাল টু রুট নিউ। এটাই হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স বর্ণালীর গুরুত্ব। তার মানে মোজলের টোটাল কাজটাই কিন্তু দাঁড়িয়ে আছে ক্যারেক্টারিস্টিক এক্স এর উপরে। ক্যারেক্টারিস্টিক এক্স রে পাওয়া গেল বলেই পর্যায় সারণীটাকে ব্যাখ্যা করা গেল, এটা হচ্ছে মোদ্দা কথা। আর এক কথায় উত্তর হচ্ছে পর্যায় সারণীর ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল এবং সমস্ত মৌলগুলিকে স্থান দেওয়া সম্ভব হয়েছিল কারণ ক্যারেক্টারিস্টিক এক্স রে রেখাচিত্র থেকে। ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম। তারপরে আচ্ছা, এবার হচ্ছে যে যদি তোমাদের মনে পরে কোনো কোশ্চেন মনে হয়, তোমরা এখানে পোস্ট করতে পারো গ্রুপে, আর তাহলেও আর একবার এটা দেখে নাও। আর টোটাল এই ব্যাপারটা ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম বা কন্টিনিউয়াস স্পেকট্রাম এইগুলো ভালো করে বুঝতে পেরেছো তো? হ্যাঁ। আচ্ছা, ম্যাডাম কালকে ক্লাসটা হয় না তো? না কালকে তোমাদের অঙ্কগুলো সলভ করতে দিয়েছিলাম আমি, ও। তুমি করে পাঠিয়েছিলে আমাকে। হ্যাঁ পাঠিয়েছিলাম। আচ্ছা, আর আমি যেগুলো পাঠিয়েছিলাম করে নিয়েছো তো? ওগুলো আমি দেখিয়েছি, সলিউশন গুলো এখনো খাতায় লেখা লেখা হয়নি। আচ্ছা, ওগুলো করে নেবে। আর এর পরের দিন কিন্তু আমি ওই আয়নায়ন শক্তি এবং আয়নায়ন বিভবের উপরে অঙ্ক দেবো। ঠিক আছে। আচ্ছা, যদি এই যে মলিবডিনামের যে ব্যাপারটা বলছো, মলিবডিনাম কেন ইউজ করা হচ্ছে, কে বলে, সৌম্যদীপ সম্ভবত। তো এটার মেন একটা মানে কারণ বলতে পারো, যদিও খুব একটা এস্টাবলিশ ব্যাপারটা নয়, তাও একটা মোটামুটি ভেগ স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে যে মলিবডিনামের অ্যাটমিক নাম্বার
মোটামুটি পিরিয়ডিক টেবিলটা যদি ফলো করো তার মাঝামাঝি জায়গায়, মানে 42। এই কারণে ওটা যেহেতু মাঝামাঝি জায়গায়, ওর ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম গুলোর যে ফ্রিকোয়েন্সি, মানে যেটা আমি বললাম যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, ওইটা দিয়ে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রামটা সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, মানে ওর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েটলি মিলে যায় ওর পজিশনটা দিয়ে। সেই কারণে ওটাকে বেস ধরে বাকিগুলোকে বসানো হয়, সেই জন্য মলিবডেনামটা মেনলি ইউজ হয় আর কি। হুম। তবে কি ব্যবহার করছো তার উপর কিন্তু ডিপেন্ড করবে না, কারণ যাই ব্যবহার করো ওই একই রকম হবে, নেচার সেম হবে। হ্যাঁ হ্যাঁ, কে আলফা কে বিটা এগুলোর পজিশন গুলো আলাদা হতে পারে, পাল্টে যেতে পারে। আর কোনো কোশ্চেন আছে? তাহলে আজকে এখানে শেষ করবো ক্লাস। ঠিক আছে, তোমরা এটা পড়ো ভালো করে, পড়ে যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা গ্রুপে পোস্ট করবে, আর অঙ্ক যেগুলো দেবো সেগুলো সমাধান করবে। আর এই যে উপম, উপম যদি অঙ্ক খুঁজে না পাও সেটা কিন্তু আমাকে ওই তার পরে পরেই জানাবে, মানে যেদিনকে আমি দেবো তার পরের দিনের ভেতরে আমাকে জানাবে, তবে আমি তো ঠিক আছে বুঝতে পারবো ম্যাম। না, যেহেতু আমার কাছে ইংলিশ ভার্সন বই নেই। এবার তুমি না করে বসে থাকলে কিন্তু হবে না, আমাকে পরের দিনের ভেতরে সেটা জানাবে যে আমি খুঁজে পাইনি। না ম্যাম, ঠিক আছে, জানিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, তাহলে সেটার আমি ব্যবস্থা করব বা বলে দেবো, সেই অনুযায়ী তুমি সলভ করবে। এই ইংলিশ ভার্সনে আর যদি কেউ থাকো তাকেও সেই একই কথা বলার, যদি খুঁজে না পাও আমাকে পরের দিনই কিন্তু সেটা পরের দিনের ভেতর জানাবে। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি আজকের ক্লাস।